পৃষ্ঠপোষণ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধা সরচি বলামের লিখুন। জয় গুরু। মামা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। আপনি 25 মিনিট বলুন না। আজ্ঞে, সবাইকে জয় গুরু। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার জীবন রথের সারথী, তারই লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, পূজনীয় অবিন্দ দাদা সহ গুরু পরিবারের সকলের চরণে আমার প্রণাম। আজকের এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা মণ্ডলী, যাজক, অধৈর্য, ইষ্টিধারণীশু দাদা এবং ভক্তিমতী মায়েরা, প্রত্যেককেই জানাচ্ছি আমার শ্রেণীভেদে প্রণাম এবং আনন্দিত জয় গুরু। আজকে আমার এই শর্মিষ্ঠা মায়ের এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞে এই লিঙ্কে আলোচনা করতে পেরে আমি সত্যি ধন্য। শ্রদ্ধেয় বিমল দাদা গতকাল প্রার্থনা শেষে আমাকে ডেকে বললেন যে সূর্যমা একটুখানি শোনেন, আপনাকে আলোচনা করতে হবে মেদিনীপুরে করলে আগামীকাল, আর বুধবারে সাতক্ষীরায় করতে গেলে বুধবার সকালে। তো আমি বললাম দাদা সকালটা এখন পরীক্ষা শুরু হয়েছে, তো অর্ধবার্ষিক পরীক্ষা, আরও সকাল সকাল করে স্কুলে যেতে হচ্ছে, এই জন্য সকালটা মনে হয় একটু টাফ হয়ে যাবে, আপনি আগামীকালই তাহলে আমাকে অনুমতি দিন, আমি রাতেই করব। তো পরম পিতার কি ইচ্ছা, আসলে মনের ভিতরে আঁকুপাকু করে, একটু নড়াচড়া করলেই হয়, কিন্তু আবার সেটা আবার হয়ে ওঠে না। তো সেই ডাকটা মনে হয় ঠাকুর শুনতে পান, তাই কারো না কারো মাধ্যমে আমাদেরকে এই সুযোগটা তিনি করিয়ে দেন। আমি সত্যি ধন্য। ব্যস্ততার ভিতর দিয়ে ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর আমার তো এরকম নামধ্যান স্বস্তি যজ্ঞে আলোচনা আছে, তো আমি তো বই পড়ারও টাইম পাচ্ছি না, তোমার কথা তুমি বলে নিও। তখন আমার মাথাতে একটা লাইন আসলো, সেটা হচ্ছে সাধক রামপ্রসাদ বলছেন যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতে শোনা। ঠিক ওই লাইনটাই তখন আমার মাথাতে আসলো। আমি ভেবে দেখলাম যে সত্যি তাই, আমাদের এই মানব জমিন পতিতই থেকে গেল। আমরা যদি সময় মতো একটু আবাদ করতাম তাহলে সোনাই ফলতো। শুরু করেছি আবাদ করা, ঠাকুরের যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি সস্তেনী সদাচার, আমি মনে করি এগুলোই হচ্ছে কৃষিকাজ। মন তুমি কৃষিকাজ জানো না, এই কাজগুলো করলে আমাদের এই পতিত জমি আবাদ হবে। আর একটু একটু করে যে সেটা চালিয়ে যাচ্ছি, সেটাও বুঝতে পারলাম যে দেখা যাচ্ছে আমাদের যে আচরণের পরিবর্তন কিছুটা হয়েছে, আমাদের যে কর্মযোগ্য যে ধারায় প্রবাহিত হতো, আর প্রভুকে ধরে মালিককে ধরে যে ধারায় প্রবাহিত হচ্ছে, এটাও নিশ্চয়ই কিছুটা আবাদ হয়েছে, তার জন্যই ফসল ভালো হচ্ছে, এটাই অনুভূতিতে এখন এসেছে। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বৃদ্ধি পাওয়া, দক্ষ হওয়া। তো যেদিন থেকে সেই পথে হাঁটছি, এটা হলো আমরা ওই আবাদই করছি। পতিত ছিল জমিটা আমাদের, সেইটা আমরা আবাদ করছি, তাই আমাদের একটু একটু করে আচরণের পরিবর্তন হচ্ছে। আর উপলব্ধির জায়গা থেকে যদি বলতে হয় তাহলে আমাদের বাংলাদেশে একটা ক্লাস 8-এ, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ রয়েছে, ভাব ও কাজ। তো প্রবন্ধ যেহেতু একটু কঠিন হয়, আর ক্লাস 8-এর ছেলে মেয়েদের জন্য একটু সেটা আর একটু বেশি কঠিন। তো সেটা বোঝাতে যে আমার মাথাতে গত গত বছরও আমার কিন্তু এইটা উপলব্ধিতে আসেনি, আমি বুঝিয়ে যাচ্ছি আমার মতো করে, কিন্তু এবছর আমি বোঝাতে যেয়ে দেখলাম ঠাকুরের একটা বাণী আসলো যে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরকপথ, অর্থাৎ ভাব ও কাজে শুধু ভাব থাকলে হবে না,
তাতে আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, আবার শুধু কাজ করলে হবে না, ভাবেরও প্রয়োজন। ভাব এবং কাজ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভাবের আবেগে ভাব এসেছে আমার ভিতরে, কিন্তু আমি সেটা কর্মে পরিণত করলাম না, তাহলে সেটা হলো না। আবার আমার খুব করার ইচ্ছা, কিন্তু কাজটা যেবথোভাবে করেই ফেলে দিলাম, তার ভিতরে আবেগ নেই। আবেগ না থাকলে ওই কাজটা শিল্পমণ্ডিত হয় না, যেটা পূজ্যপদ আচার্যদেব বললেন যে গুছিয়ে কাজ করার। তিনি বললেন যে আমি যে কাজটা করি গুছিয়ে করি, ওইটাই হচ্ছে ভক্তির লক্ষণ। প্রকৃত ভক্ত কাজটাকে সুন্দর করে গুছিয়ে করে। তো সেইটাই তাই মাথাতে আসলো যে কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পদ। আসলেই দেখলাম ওই থিমটা ধরে বোঝাতে গেলেই ছেলে মেয়েরা যেন আরো কত সুন্দর করে বুঝতে পারলো। তাহলে নিশ্চয়ই ওইখানটাতে আমি একটু দক্ষ হতে পেরেছি। তাহলে আমার পতিত জমি একটু মানে কৃষি কাজ আমি সেখানে কিন্তু করতে পারছি। আবার এতদিন পরে এসে আসলে প্রয়োজন প্রচুর অধ্যাপনা। হ্যাঁ, প্রচুর অধ্যাপনার প্রয়োজন। অধ্যয়ন অধ্যাপনা এই দুটো প্রয়োজন, সেইটা আমাদের একটু কম পড়ে যায়। আমি আজকেই রিয়েলাইজ করলাম, আজকে ঠাকুরের নারীনীতি গ্রন্থ পড়তে যে 10 নম্বর বাণীটা তো দেখলাম ভাব ভাষা ও কর্ম। সেখানে দেখলাম অষ্টম শ্রেণীর ওই কাজী নজরুল ইসলামের প্রবন্ধটা দারুণভাবে আমাকে মানে প্রভাবিত করেছে। আমি এই টপিকটা আমি আরো সুন্দর করে ওদের ভিতরে আমি চালিয়ে দিতে পারবো। ঠাকুর বললেন যে ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে। আর ভাবনা হইতেই ভাব উদিত হয়। কর্মকে নিয়ন্ত্রণ করছে এই ভাব। আমাদের হচ্ছে ওই যে সে ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ওই ভাবটা আমাদের ভিতরে জাগরিত হয় বলেই আমরা কর্মকে অত্যন্ত সুন্দরভাবে আমরা এগিয়ে নিতে পারি, সাফল্যমণ্ডিত হই। আর হচ্ছে অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। তাহলে আমার কর্মকুশলতাও অত্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা স্টেপে আমি দেখতে পাচ্ছি যে যদি কিনা আমরা একটু কাটায় কাটায় চলার চেষ্টা করি, তাহলে আমাদের পতিত জমি আবাদ হবেই হবে। আমরা নারী, আমাদের তো আরও অনেক বেশি দায়িত্ব ঠাকুর আমাদেরকে দিয়ে দিয়েছেন। এমনকি আমি দেখলাম বিভিন্ন মনীষীরাও আমাদের উপরে অনেক দায়িত্ব প্রেরণ করেছেন, যেটা সত্যি প্রশংসনীয়। মহামনীষী হ্যাভলক এলিস একটা বাণীর মধ্যে তিনি বললেন, প্রকৃতি নারীকে এমনভাবে সৃষ্টি করিয়াছে, যাহাতে সৃষ্টিকারিণী শক্তি এবং প্রাণের আকাঙ্ক্ষা প্রধানত সন্তান গঠনেই কেন্দ্রীভূত। যতদিন নারী নারী, ততদিন ওইরূপ হইতে বাধ্য। এটা আমার মহামনীষী হ্যাভলক এলিস কিন্তু এই কথাটা বলেছেন। ঠাকুর যেখানে আমাদের বিভিন্ন বাণী দিয়ে ঠাকুর আমাদেরকে তৈরি করার কথা বলছেন, এবং নারীর প্রতি যে দায়িত্ব কর্তব্যের কথা তিনি বললেন, এখানে ঠাকুর কিন্তু বলছেন যে আমাদেরকে আমাদের আচার আচরণ, চাল চলন, হ্যাঁ, কথাবার্তা, যাবতীয় সব পুরো চরিত্রটাই আমাদেরকে এত সুন্দরভাবে গঠন করতে হবে যেন সেই গঠনটাই আমাদের সন্তানদের উপরে প্রভাব পড়ে। কেননা কথাও বলা রয়েছে যে সন্তানদের দেখলেই তাদের বাবা মা কেমন সেইটা বোঝা যায়। আর আমাদের মায়েদের যদি এই আচরণে, এই চলনে এতটুকু যদি খাকতি পড়ে যায়, তাহলে দেখা যায় কি আমরা যে ছেলে মেয়েদের জন্য অনেক করি, হ্যাঁ, আর নিজেদের স্বার্থ ত্যাগ করে, মানে আমাদের নিজেদের জন্য তো আমরা কোনো সময় রাখি না, পুরোটাই তাদের জন্য, সংসারের জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু সেইখানে যদি আমাদের চরিত্রে কোনো খাকতি থাকে, তাহলে ওই করাটাই পুরোটাই ব্যর্থ হয়ে যায়। আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রাম থেকে শহরে এসেছি, গ্রামের সঙ্গে আমাদের নারীর টান রয়েছে, তারা কিন্তু আমরা জানি যে ফসল ফলানোর জন্য জমিতে আহ, মানে যার জমির তো একটা সীমানা আছে, ওকে আল বলা হয়। তো ওই যখন জমিতে জল দেওয়া হয় ফসলে, তখন যদি ওই আলির ভিতরে যদি গোগ থাকে, হ্যাঁ, গর্ত থাকে, তাহলে ওই জলটা সারা দিন রাত যদি আমরা ওই ফসলের জমিতে জল দিয়ে থাকি, তাহলে গোগ দিয়ে কিন্তু সব বেরিয়ে যায়, চোরাভাবে বেরিয়ে যায়। হ্যাঁ, যে হয়তো যে জল দিচ্ছে সে বলছে আমি তো এতটা দিচ্ছি, কোথা থেকে যাচ্ছে, কিন্তু ওর যে ভিতরে গোগ রয়েছে। তাই আমরা মায়েরা এত করেও
যদি আমাদেরকে আমরা ঠিক রাখতে না পারি, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা ঠিকভাবে কিন্তু আমরা জায়গায় পৌঁছতে পারবো না। সন্তানদের ওই রকমই মানে সব কিছু করা ওই বিফলে চলে যাবে। এটা আমাদের মায়েদেরকে মানে আমরা অনেক কঠিন জায়গাতে আছি, এটা আমরা প্রতি মুহূর্তে সেটা আমরা মানে উপলব্ধি করছি। এবার দেখা যাচ্ছে ফ্রেডারিক হ্যারিসন বলছেন যে নারীর দায়িত্ব শুধু সন্তানের ভিতরে সীমাবদ্ধ নয়, এবার তিনি আরো দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন। সেটা বলছেন নারীর প্রকৃত কাজ শুধু সন্তানকে তৈরি করা নয়, পুরুষগণকে ও সমাজকে শিক্ষিত করিয়া উচ্চতর সভ্যতায় পৌঁছানো নারীরই ধর্ম। ইহা করিবার জন্য নারী বর্ষণ করে তার স্নেহ, সংযম, আত্মত্যাগ, বিশ্বস্ততা এবং পবিত্রতা। সমাজকে জাগ্রত করিতে হইলে পুস্তক লিখিলে চলিবে না, বক্তৃতা দিলে হইবে না, গৃহে গৃহে নারীর দৈনন্দিন জীবনে নারীকেই সে আদর্শ প্রত্যক্ষভাবে দেখাইতে হইবে। তার স্বর, তার দৃষ্টি, তার বাক্য ও সমস্ত অপূর্ব মাধুর্য রাশির ইন্দ্রজাল দিয়া। তেমনি কিন্তু আমাদের ঠাকুরও কিন্তু বলছেন সন্তানের চেয়ে স্বামী প্রীতি, সতী নারীর জীবন নীতি। প্রত্যেক জায়গাতেই নারীদের এই যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আসলে কিন্তু খুব কঠিন। আর এই যে যাবতীয় যে গুণাবলীর কথা বলা হয়েছে, এগুলো আমরা আমাদের বড় মার ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠাকুর সেই প্রসঙ্গে একটা কথা বলছিলেন যে অ্যাভারশন যে আসে সেই অ্যাটেনশন ব্রেক করে, আর অ্যাটেনশন ব্রেক হলে এই মেমোরি ফেল করে, বড়দের কিন্তু সেটা হয় না। তাহলে আমাদের এটাও নজরে রাখতে হবে যে অ্যাভারশন আসলে অ্যাটেনশন ব্রেক হবে, আর অ্যাটেনশন ব্রেক হলে আমাদের মেমোরি ফেল করবে। তাহলে সেই দিকে যেন আমাদের ব্রেকটা না হয়, সেটাও আমাদের দারুণভাবে খেয়াল করতে হবে। মায়েদেরকে প্রতি পদে পদে আমাদের যে মানে চলা বলা হয়ে ওঠা, তিনি যেভাবে বললেন সেটা সত্যি আমাদের মুগ্ধ করে। আমরা মনে হয় একটু চেষ্টা করে যাচ্ছি, তবুও আমরা তো চারিদিকে ঘুরছি ফিরছি, দেখছি যে কত কঠিন ভাবে এখনকার ছেলে মেয়েরা তাদের চলাটা ভীষণ আপত্তিকর, যেখানে আমরা কথাও বলতে পারি না, ইচ্ছা করলে কথাও বলতে পারি না। আমরা সিএনজিতে অটোতে যখন আমরা চলাচল করি, এমন এমন ছেলে সেখানে ওঠে, মানে কি বলবো, বলার ভাষা নেই, কিন্তু দেখেই ওই পর্যন্ত। হ্যাঁ, কিছু মানে কিছুই সেখানে আমাদের বলার থাকে না। তাহলে ভাবনাটা ওইখানে যে জাতি কোন দিকে যাচ্ছে। আর এই জন্য আরও বেশি নড়ে চড়ে বসতে ইচ্ছা করছে যে বেল্টে অন্তত আমরা যেতে পারবো। হ্যাঁ, সেটাই যেন আমরা একটু করে এগিয়ে দিতে পারি, এই আর কি। সবাইকে যেন আমরা একটু সচেতন করতে পারি। তবে কি সচেতন কাদেরকে করব? বাবা মারা অসহায় হয়ে পড়েছে, বাবা মারা অসহায় হয়ে পড়েছে, এরও কারণ রয়েছে। আমরা হিন্দুরা আমাদেরকে, আমাদের যারা পূর্বতন রয়েছেন, পূর্বপুরুষ, তারা মনে করেন যে কিছু না করেও তো আমরা অনেক ভালো থাকি, করার আর কি দরকার, সেই টেন্ডেন্সি নিয়েই তারা চলছে। ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে আমরা ধর্মীয় অনুভূতির ভিতরে নিতে পারছি না, যার কারণে একটু একটু যখনই বড় হচ্ছে তখনই আমাদের মানে জালে আমরাই ধরা পড়ে যাচ্ছি। এই যে মা বাবার যে অসহায়ত্ব, সেটা আমাদেরকে ভাবাচ্ছে, বিশেষ করে আমাদের শিক্ষকদেরকে, অনেককেই তো এভাবে দেখছি, এজন্য খুব মানে কষ্ট হয়। তো ঠাকুর তিনি মালিক, তিনি আমাদেরকে, আমরা চেষ্টা করছি যতটুকু যাওয়ার দরকার যে আমরা যেন তাদেরকে একটু পথে আনতে পারি, বাবা মাদেরকে যেন একটু স্বস্তি দিতে পারি, এটাই আমাদের কামনা। আমি একটু সম্প্রতি ঘটনায় যেতে চাচ্ছি। সেটা হচ্ছে গত পঁচিশে জুন আমরা গিয়েছিলাম, 25শে মে আমরা গিয়েছিলাম হচ্ছে ঠাকুর বাড়িতে। 27শে যে স্নান যাত্রা ছিল সেখানে আমরা ছিলাম। তো যাই হোক, এখন ভক্ত জিনিসটা আমরা অনেক সময় অনেককে পরিবেশ পাই না যে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়ার, তবুও চোখ কান বুঝে তাদের সাথে আমরা ঠাকুরের কথা বলার চেষ্টা করি। এমনই একটা ঘটনা ঘটেছে, যখন যেদিন বাংলাদেশ থেকে যাচ্ছিলাম, তো আমারই নিজের ছোট বোন ভগ্নিপতি তাদের
সাথে আরো দুজন তারা দম্পতি এসেছে। তারা ডাক্তার দেখাতে যাবে ঠাকুর বাড়িতে, তারা দীক্ষিত নয়। আমার ছোট বোন ফোনে ফোনে তাদেরকে বিভিন্ন সময় ঠাকুরের কথা বলে। আর ঠাকুর ওই ডাক্তার দেখানোর ব্যাপারে বোন যাবে বলে ওরাও পাসপোর্ট করতে দিয়েছিল, সেইভাবেতে যাই হোক করে আমাদের সঙ্গে গেল। এখন একদম নতুন, আমার তো কোনো পরিচয় নেই। তো মন্দিরে নিয়ে যেয়ে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর আমরা গেছি। এই যখন আমরা কিনা বসিরহাট থেকে আহ, উম, ওই চলার পথেই সম্ভবত শিয়ালদা নেমে কি বসিরহাট থেকে কোন জায়গায় আমি একটা কথা বলেছিলাম যে দাদা, ডাক্তার যখন দেখাতে যাচ্ছেন তখন আমার মনে হয় আমাদের চলেন না, আমাদের সঙ্গে ঠাকুর বাড়িতে যাই, আমাদের আচার্য দেবের কাছে নিবেদন করে ডাক্তারটা দেখান, দেখবেন অনেক ভালো হবে, চলেন আমাদের সঙ্গে চলে যাই। তো তখন ওরা বলছিল দিদি আমরা তো ওইভাবে তো আসিনি, সময়ও কম, বলে ওরা চলে গেল। আর মণিপালে আমার ছোট বোনও সেইখানে গেল, ওখানে যে আরো একটু দাদন করেছে। এবার ওরা ফোন করেছে যে ওরা আমাদের সঙ্গে ঠাকুর বাড়িতে যাবে। এবার ঠাকুর বাড়িতে নিয়ে গেলাম, সে ঘটনা আর বলাই বাহুল্য। ট্রেনে যেভাবে গেছি জীবনেও আমার ওই অভিজ্ঞতা নেই। ওই যে দেড়টার সময় যে কি একটা প্রতিদিন থাকে ট্রেনটা, ওই জেনারেল কামরায় একেবারে ফ্লোরে বসে সবার পাড়া খেতে খেতেই মানে কিভাবে গেছি আমি সেটা আর উল্লেখ করলাম না। প্রভু আমাকে নিয়ে গেছেন, আমরা 8 জন একসঙ্গে গিয়েছি। ওইখানে যাওয়ার পরে আমি যে মানে পরিবেশে ওখানে পৌঁছাইছি, ওইভাবে মানে আচার্যদেবের সামনে যাওয়া যায় না। তারপরও আমি দেরি করলাম না, কেননা ওই নতুন যারা তারা তো গেল, ওদেরকে দীক্ষার জন্য আমার আচার্যদেবের কাছে নিবেদন করতেই হবে। আমি সেইভাবেতে ব্যাগ ঠ্যাগ ওই রিসিপশনে রেখে চলে গেলাম। তিনি বসে গেছেন সন্ধ্যা প্রার্থনার পরে বসে গেছেন। যেই সঙ্গে সঙ্গে দাঁড়ানোই লাগেনি, নিবেদনটা করতে পারলাম আগামীকালকে হবে দীক্ষা। তারপরে তাদের ওই ডাক্তার দেখানোর ব্যাপার স্যাপার যাই হোক, পূজনীয় সিপাহী দাদার মাধ্যমে তাদের দীক্ষা হয়েছে। আমি খুব সংক্ষেপে বলছি। দীক্ষা হওয়ার পরে তাদের যে উপলব্ধি, আমরা টুকিটাকি যাওয়ার চেষ্টা করি যাজনে, ওরকম অনেকেরই দীক্ষা হয়। তাদেরকে ফোনে ফোনে যাজন করি, আবার ইষ্টভীতি করার কথা বলি, নাম ধ্যান বিভিন্ন বলি। কিন্তু এটা একটা চমক লাগিয়ে দিয়েছে এই পরিবারটা। যেদিন দীক্ষা হয়েছে ঠাকুর বাড়িতে, সেই দিন থেকেই রাত্রেবেলা তারা নাম ধ্যান শুরু করেছে। সেই দিন থেকে আমরা অশোক আশ্রমে ছিলাম, আমি তাকে দেখি দাদা ধ্যানে বসে গেছেন। হ্যাঁ, তার দুজনেই এনজিওতে চাকরি করেন, স্বামী স্ত্রী। স্ত্রী অসুস্থ, তাদের সন্তানাদিও হচ্ছে না। তো ধ্যানে বসে গেছে। আর তাদের উপলব্ধির কথা গতকালও বলেছে, প্রায় সময়ই ফোন দিচ্ছি আর বিভিন্ন এগুলো শেয়ার করছি তাদের কাছে। তারা বলছে যে আমাদের যে অনুভূতি আমরা বলে বোঝাতে পারবো না। তারা অফিস করে বলে কখনো সকালে ওঠে না ঘুম থেকে, তারা ভোরের প্রার্থনা করছে আর হচ্ছে নাম ধ্যান করছে। এবং একটা জিনিস তারা শেয়ার করছে, সেটা সেটা আমরা এতদিনে বুঝেছি। আমরা আমরা বলা বলি করি, তারা বলছেন যে আমরা যে বিভিন্ন কীর্তনে যাই, বিভিন্ন সঙ্গে যাই, ভাগবত আলোচনা বা ওই যে মতুয়া যে আমাদের ওরাকান্দি ইয়ে আছে, কিন্তু দেখলাম ওগুলো তাৎক্ষণিক একটা ভাব। ওই যখন সেখানে যাই তখন ভাবটা আসে, কিন্তু তারপরে ওটা কেটে যায়। কিন্তু ঠাকুরের জগতে এই যে দর্শনটা, হ্যাঁ, এই যে অনুশীলনটা, এই যে অনুশাসনটা, এইটা হচ্ছে কিনা মানে দারুণভাবে তাদেরকে প্রভাবিত করেছে। ভক্তির সাগরে তারা আবুডুবু খাচ্ছে এইরকম। তাই এত কম সময়ে মানে ভক্ত মানুষ এভাবে লুকিয়েই থাকে, শুধু তাদেরকে আহ, মানে আমাদেরকে খুঁজে বের করা দরকার। আর এতে যে কি আনন্দ, সেটাই মানে জানার বিষয়। আর গিয়েছিলাম ঠাকুর বাড়িতে একটা লোভ নিয়ে। ছোট ছেলেটা তো ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, ওখানে থেকে কখনো আর বিদেশ যাওয়ার আর কোনো ইয়ে হবে না, কেননা প্রত্যয়ন লাগে। প্রত্যয়ন তো প্রিন্সিপাল স্যার দিবেন না। আর ওটা হচ্ছে সেনাবাহিনী দ্বারা পরিচালিত। ওখানে স্পষ্ট অঙ্গীকারনামায় লেখা আছে যে এই এই সময়ে কোনো বিদেশ যাওয়া যাবে না।
এই জন্য ভিসাটা করেই মানে ওখানে দেওয়ার আগেই নীতিশকে নিয়ে গিয়েছিলাম। আর লোভ ছিল যে পূজনীয় অবিন দাদাকে একটু সুখবরটা দিয়ে আসবো, আচার্য দেবকে একটু সুখবরটা দিয়ে আসবো যে দুটো ছেলে এভাবে চান্স পেয়েছে, যেহেতু তাদের আশীর্বাদ ছিল। তো যাওয়ার পরে যেহেতু স্নান যাত্রা পূজ্যপদ আচার্য দেবের সঙ্গে তারা কথাও বলতে পেরেছিল, তাদের সুখবরটা দিতে পেরেছে, কিন্তু অবিন দাদার সঙ্গে ওইভাবে হয়নি, তবে বড় ছেলেটা জয়গুরু বিনিময় করতে পেরেছে। আর আমরা আমরা যারা মানে অল্পতে কিন্তু আমরা খুশি হয়ে থাকি। আর এটা তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার যে বাবা বাড়ি থেকে মধুর চাক ভেঙে মধু দিয়েছে, সেই মধু নিয়ে গেছি ঠাকুর বাড়িতে। বোন আম খেতে দিয়েছে আমাদেরকে সেই যশোর থেকে, সে আমার রাখিনি, নিয়ে গেছে ওইখানে। পূজ্যপদ আচার্যদেব এত খুশি হয়েছেন যে ছোট ছেলেকে বলছে যে যা ওইটা পেছনে চৌকিতে রেখে আয়। হ্যাঁ, মানে এই যে এইটুকু, এই যেটুকু প্রসাদ আমরা নিয়ে এসেছি, হ্যাঁ, এইটুকুতেই আমাদের মানে চলার পথ যেন আরো গতি যেন আমাদের বেড়ে যাচ্ছে। তারপরে আমরা কিন্তু ভারতবর্ষের মতো আপনাদের মতো ওইভাবে যে পূজনীয় অভিনেতা বলছেন এ বাড়িতে সে বাড়িতে প্রার্থনা করার কথা, তো আমি যেটুকু মেসেজ দেখেছি যে যাদের মন্দিরের পাশে বাড়ি তারা মন্দিরেই যাবে, আর যারা মন্দির থেকে একটু দূরে তারা একজনের একে অপরের বাড়িতে প্রার্থনা করবে, সামান্য জলখাবারের আয়োজন করবে, হৃদ্যতা বাড়বে, অতিথি নারায়ণ, এই এই দৃষ্টিকোণ থেকে আমরা একে অপরের সাথে আমাদের মানে সহমর্মিতা, যেটা মানে আত্মিক যে টান সেটা বেড়ে যাবে। তো আমরা এ বাড়িতে ও বাড়িতে আর হচ্ছে না, আমাদের মন্দিরের কাছে আমরা ওই আশীর্বাদটা মাথায় রেখে কি জানি না সকাল সন্ধ্যায় আমরা মন্দিরে প্রার্থনা করতে যেতে পারছি। আগে বলতাম অফিস যাব, মন্দিরে যে কখন মেনটেন করব, টাইম হবে না, কিন্তু সেটা এখন আমাদের হয়ে যাচ্ছে। আর দুই ছেলে যেহেতু বাড়িতে নেই, আমার হাজব্যান্ড তো শুধু বলছে যে ঠাকুর বলছেন তোরা এবার কত করবি ঠাকুরের কাজ, এবার ইষ্ট কাজ যত করবি করে নে, তোদের সেই সুযোগটাই করে দিলাম। সত্যি এত অল্প মানে বয়সে আমাদের এত সুযোগ আমরা যে পেয়ে যাব ইষ্ট কাজ করার, এটাও তার দয়া। জানি না কতটুকু করতে পারবো, আমাদের জন্য আমি শুধু এটাই প্রার্থনা করি অলসতা যেন না আসে, যেন তার কাজ করে যেতে পারি, আমরা প্রত্যেকে যেন তার হয়ে উঠতে পারি। এইটাই হচ্ছে প্রভুর আতুল শ্রীচরণে আমাদের প্রার্থনা। আর হয়ে ওঠাটা, আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে। আমাদের এক বহু আগে আমি এই গল্পটা শুনেছিলাম। আমাদের দমদম থেকে সম্ভবত এক দাদা ঠাকুর বাড়িতে গিয়েছেন, তো তার যে পাঞ্জার যে মানে লাঠিটা দরজার কাছে তিনি আড় করে হেলান দিয়ে রেখেছেন। রেখে তিনি হচ্ছে পূজনীয়া মায়ের সঙ্গে কথা বলছেন। সেখানে অবিন্দদা খুব ছোট তিনি ছিলেন, তো সম্ভবত 6 বছর বয়স। তিনি ওই লাঠিটা ওইভাবে থেকে উঠায়ে সোজা করে এক সাইডে রেখে বললেন যে পায়ে বেঁধে পড়ে যাবেন, তাই বলে তিনি রেখে দিলেন সেই 6 বছরের। আমরা কিন্তু সত্যি, আমি একটু সত্য কথা বলতে পছন্দ করি, আমরা অনেকেই সেটা জেনেও পূজ্যপদ আচার্যদেব বলছেন যে জুতাটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, বাথরুমের জুতাটা ঝকঝকে চকচকে শুকনো রাখতে হবে, যে ঠাকুর ওই জুতাটা পরবেন। এই যে ঠাকুরত্ব জাগানো, যেটা মানে ফিটফাট থাকার কথা, আমরা কিন্তু জেনেও আমরা ইচ্ছা করেই এলোমেলো করেই কিন্তু থাকি, সেটা আমরা চেষ্টা করি না। আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু তার হয়ে উঠতে পারি। চারপাশ সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে যদি থাকে, আমি তো মনে করি ওইটাই আমাদের ইষ্ট কাজ। আমাদের মায়েরা প্রতিদিন বেরোতে হবে এমন কোনো কথা আছে নাকি? প্রতিদিন তো বেরোতে সবাই পারেও না, তার সংসারে কত কাজ থাকে, কিন্তু সংসারের ভিতরে যে কাজগুলো তাকে মাথায় নিয়ে তার মনের মতো করে চলা, সেটাই তো ইষ্ট কাজ। আর সেইটাই আমাদেরকে, যে সমস্ত মায়েরা যাজনে বাইরে বেরোতে পারে না, তাদেরকেও আমাদেরকে একটু সেই যাজনটাই করতে হবে যে মা আপনি বাড়ির ভিতরে যেটা করছেন সেটাই ঠিকঠাকভাবে করাটাই হচ্ছে ইষ্ট কাজ। আর ঠিকঠাকভাবে করাটা তারা না জানলে আমরা তাদেরকে শিখিয়ে দেবো। এইটাই হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ করে করে আমরা হয়ে উঠি প্রত্যেকেই। আমরা একে ঠাকুর বললেন মানে নাম করবি, আর সবার সঙ্গে থাকবি, সবাইকে ভালোবাসবি, সবার হয়ে উঠবি। এই হয়ে ওঠার মধ্য দিয়ে আমাদের সার্থকতা। আমরা প্রত্যেকেই তাকে ভালোবেসে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই মানসিকতা নিয়ে চলি। সবশেষে আমি রবি ঠাকুরের একটা লাইন না বললেই নয়। কেল হইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নৃত্যর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। ঠাকুরের দর্শনের আলোয়
আমরা সূর্যের আলো মতো না হতে পারি, মাটির প্রদীপের মতো, জোনাকি পোকার মতো যতটুকু যে যৎসামান্য দিয়ে পারি, তার দর্শনের আলোয় আমরা এই সমাজকে, দেশকে, রাষ্ট্রকে যেন আলোকিত করতে পারি, সেই আকাঙ্ক্ষা রাখি। প্রত্যেকের মঙ্গল কামনা করি। প্রভু রাতুল শ্রীচরণে সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরাও যেন সুস্থ থেকে দুই সন্তান যেন তার হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করবেন। সবাইকে আরো একবার আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু মা, জয় জয়গুরু। গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব আলোচনা আমরা শুনলাম, অতি বাস্তব, যে আমরা কিরকম করে আমাদের প্রত্যেকটা মায়েদের চলা উচিত, তাহলে আমাদের পরিবারটা সুন্দর হবে। আর পরিবার সুন্দর হলেই, আমরা যদি আমাদের সন্তানকে ঠিক করতে পারি, তাহলে আমার সন্তানের মধ্য দিয়ে আমার পরিবারটা ঠিক হবে, এবং পরিবেশ পরিবেশ বেশি সবাই আমাকে দেখে যেন আমার ঠাকুর কেমন সবাই বুঝতে পারে। অপূর্ব আলোচনা, যে শ্রী শ্রী ঠাকুরের যে পঞ্চনীতি, তা মেনে চলাই হচ্ছে আমাদের উন্নতির সোপান বহন করে। তা সঠিকভাবে করার মধ্যে দিয়ে মানুষের বৃত্তি প্রবৃত্তি গুলো নিয়ন্ত্রিত হয়। কর্ম আর ধর্ম একসঙ্গে করতে হবে। আমাদের ভাব ভাষা যদি উন্নত হয়, তাহলে আমাদের কর্ম কুশলতা বেড়ে যায়। মায়েদের চলা বলা কেমন হবে, তা সুন্দর করে বিশ্লেষণ করলেন। কারণ মাই সন্তানকে আসলে শিক্ষা দেয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অপূর্ব যে আহ, আপনি বাস্তব আলোচনা করলেন, এবং একটা ঘটনাও বললেন, যে প্রকৃত মানুষ কিরকম করে হয়, ঠাকুরের হওয়া যায়, তাও আপনি আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতার আমার চরণে আপনার পরিবার, পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। মা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনার পরিবার, পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু।